মির্জা আব্বাসের বাসা থেকে গ্রেপ্তার হই উসমান হাদির খুনি ফয়সাল। সেনাবাহিনীর আজকের অভিযান সফল হয়েছে। মির্জা আব্বাসের বাড়ির আলমারির ভিতর থেকে ওসমান হাদির খুনি ফয়সালকে গ্রেপ্তার করল সেনাবাহিনী। এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল মির্জা আব্বাসের বাসা থেকে গ্রেপ্তার হয়। সেনাবাহিনীর অভিযানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এই নিয়ে ডক্টর ইউনূস সহ আরো 20 নেতার নাম উল্লেখ করা হয়েছে আজকে। বাংলাদেশের রাজনীতির নার্ভ সেন্টার বা স্নায়ু কেন্দ্র, এই আসনেই প্রার্থী হতে চেয়েছিলেন বাংলাদেশের এক বিপ্লবী কিংবদন্তি শহীদ ওসমান হাদি। আবার এখানেই লড়াই করছেন বিএনপির প্রতাপশালী নেতা, ঢাকার অবিসংবাদিত ডন হিসেবে পরিচিত মির্জা আব্বাস। আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী এবং আমরা সময় নিচ্ছি এই কারণেই যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে এবং আমরা এই জোট কিন্তু শুধুমাত্র আসন। ওসমান হাদির খুনের সাথে জড়িত মির্জা আব্বাসকে গ্রেফতার করতে ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিলেন সোহেল তাজ। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, যে কারণে ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডকে বাঁচাতে চায় সেনাপ্রধান ওয়াকার, অবশেষে ধরা খেল। দর্শক, ভারতের সেনা প্রধান গতকালকেই তাদের একটা অনুষ্ঠানে জানিয়েছিলেন যে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকারের তেমন কোনো সম্পর্ক না থাকলেও ক্ষমতা গ্রহণের পরপরই একবার বিদেশে গিয়ে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের কথা বলেছিলেন ডক্টর ইউনূস, কিন্তু বিদেশ থেকে ফিরেই তার লালু ভুলু কালুদের লেলিয়ে দিয়ে একদিকে ডক্টর ইউনূসের কর্মকাণ্ড নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে আজকে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল সহ সবাই একসাথে গ্রেপ্তার হয়ে মির্জা আব্বাসকেও জড়িত করা হয়েছে এতে। দর্শক শ্রোতা, উসমান হাদির মামলা নিয়ে সারা দেশেই উত্তাল পরিস্থিতি ছিল। দেশের প্রত্যেকটা জনগণ চাইতো যাতে উসমান হাদির প্রধান আসামিরা গ্রেপ্তার হয় এবং যাতে উপযুক্ত বিচার হয় এই ঘটনায়। আজকে কিন্তু সেই বিশাল ঘটনা ঘটে এবং এই মামলার সাথে অসংখ্য নেতাকর্মীর নাম আসে, যেইগুলা দেখলে আপনারাও অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। কার কার নাম আসে এবং উসমান হাদি মামলার সর্বশেষ পরিস্থিতি সবকিছু দেখতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টিম গতকাল রাতে রাজধানীর একটি এলাকায় অবস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসভবনে অভিযান চালিয়ে একটি চাঞ্চল্যকর গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে। অভিযানের সময় আলমারির ভিতর লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়েছে শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে। সেনাবাহিনীর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি নির্দেশে গঠিত একটি বিশেষ ইউনিট গতকাল রাত 11:45 দিকে মির্জা আব্বাসের বাসভবনে পৌঁছায়। অভিযানের সময় বাড়ির নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় ঘরে প্রবেশ করে টিমটি। প্রাথমিক তল্লাশির পর একটি বড় আলমারির ভিতরে লুকিয়ে থাকা ফয়সাল করিম মাসুদকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হয়। ফয়সালকে গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে সেনা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। শরীফ ওসমান বিন হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, গত 12 ডিসেম্বর পুরনো পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মারা যান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এই মামলায় 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে, যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। পুলিশের তদন্তে ফয়সাল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করা হয়েছে, যদিও তার অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল। সেনাবাহিনীর এই অভিযানকে অনেকে ভয়ঙ্কর ও অভূতপূর্ব আখ্যা দিচ্ছেন। সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনী সাধারণত অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় সরাসরি অংশ নেয় না, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন পূর্ব স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানো হয়েছে বলে সেনা সূত্র দাবি করেছে। অভিযানের সময় মির্জা আব্বাস বাসায় ছিলেন না বলে জানা গেছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছে তারা এই ঘটনায় অবাক ও হতবাক। এদিকে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। দলের একাধিক নেতা নাম প্রকাশ না করে বলেছেন এটি রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অংশ হতে পারে। অন্যদিকে ইনকিলাব মঞ্চের নেতারা এই ঘটনাকে ন্যায় বিচারের জয় হিসেবেই দেখছেন। তারা দাবি করেছেন ওসমান হাদি হত্যার পিছনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও বড় চক্রান্ত ছিল। আইন বিশেষজ্ঞরা বলছেন সুনাবাহিনীর এ ধরনের অভিযানের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে। সাধারণত এ ধরনের গ্রেফতার পুলিশ বা র্যাবের মাধ্যমে হয়, তবে জাতীয় নিরাপত্তা ও নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষার অজুহাতে সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ফয়সাল করিম মাসুদকে গ্রেফতারের পর তার জিজ্ঞাসাবাদ থেকে কি তথ্য বেরিয়ে আসে তা এখন সবার নজরে। এই ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। সরকার ও বিরোধী দল উভয় পক্ষই এখন এই ঘটনার রাজনৈতিক প্রভাব মূল্যায়ন করছে। সেনাবাহিনীর এই অভিযান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। একদিকে ওসমান হাদি হত্যার প্রধান আসামির গ্রেফতারকে ন্যায় বিচারের জয় হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে
বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় সেনাবাহিনীর অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে। এটি কি আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজন নাকি রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার? আসন্ন নির্বাচনের আগে এই ঘটনা স্থিতিশীলতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। খুনি ফয়সালের জিজ্ঞাসাবাদ থেকে যে সত্য বেরিয়ে আসবে তাই শেষ পর্যন্ত এই রহস্যের চাবিকাঠি হবে। ক্ষমতা গ্রহণের পরপরই একবার বিদেশে গিয়ে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের কথা বলেছিলেন ডক্টর ইউনূস। কিন্তু বিদেশ থেকে ফিরেই তার লালু ভুলু কালুদের লেলিয়ে দিয়ে রাত দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক বসিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। আবারও হঠাৎই নির্বাচনের মাত্র সপ্তাহ চারেক বাকি থাকতে ইউনূস বললেন ক্ষমা চাইলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে। নেলসন ম্যান্ডেলাকে নিজের বন্ধু বলে প্রচার করে তার রিকনসিলিয়েশনের জন্য ট্রুথ কমিশন করার উদাহরণ টেনেছেন ইউনূস আমেরিকানদের সঙ্গে বৈঠকে। আবার এও বলেছেন যে এখন আর নাকি ট্রুথ কমিশনের সুযোগ নেই। পাগলের মতো প্রলাপ বকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বয়স হয়েছে বোঝাই যাচ্ছে, না হলে একসঙ্গে ক্ষমা চাওয়া, রিকনসিলিয়েশন, ট্রুথ কমিশন সব প্রসঙ্গ তুলে নিজের বক্তব্যকে নিজেই আবার খণ্ডাচ্ছেন। আসলে কি ইউনূস আওয়ামী লীগের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন? আপনাদের মনে থাকার কথা যে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ইউনূস সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে, মনে আছে? মনে হয় সেখানেও ইউনূস প্রত্যাখ্যাতই হয়েছেন, না হলে এরকম আবোল তাবোল কেন বকছেন তিনি? ইউনূস সরকার কেন হঠাৎ করে প্রকাশ্যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কথা বলছেন? এই উত্তরটা হঠাৎ শব্দটার ভেতরেই লুকোনো আছে। বাইরে থেকে হঠাৎ মনে হলেও ভেতরে এটা 4 মাসের ব্যর্থ প্রচেষ্টার জমে থাকা ফল। গত 4 মাসে বিদেশি কূটনৈতিক চ্যানেল আর থার্ড পার্টি দিয়ে যে চেষ্টা হয়েছে তার কেন্দ্রে ছিল সেফ এক্সিটের সুযোগ প্রার্থনা। শুধু রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত নিরাপত্তা, জমানো টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে আছে, নেটওয়ার্ক, ভবিষ্যতের আইনি ঝুঁকি এবং যে এনজিও ব্যবসা ঘিরে যেসব সুবিধা অবকাঠামো গড়ে উঠেছে সেসব অবকাঠামোগুলো অক্ষত রাখার হিসেব ছিল ইউনূস সহ তার উপদেষ্টাদের। এই কারণেই তারা একদিকে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করেছে, অন্যদিকে জামায়াত এবং এনসিপির জন্য অকল্পনীয় সংখ্যক আসন চেয়েছে। অর্থাৎ একটা মিনিমাম ইনক্লুশনের ছবি দাঁড় করিয়ে আন্তর্জাতিক সমর্থনের ন্যূনতম ভিত্তি বানানোর চেষ্টা করেছেন ইউনূস এবং তার দলবল। লক্ষ্যটা হচ্ছে ভোটটা যেন পুরোপুরি একতরফা না দেখায়, আর নির্বাচন পরবর্তী ধাক্কাটা সামলাতে আন্তর্জাতিক সিলমোহর যেন পাওয়া যায়। কিন্তু এখানে যে জিনিসটা তারা ঠিকমতো হিসাব করতে পারেননি সেটা হলো আওয়ামী লীগের অনড়তা। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এই চাপের মধ্যে থেকেও কোনো দাবির সঙ্গে আপোষ করেনি। এই অবস্থান ব্যাকডোর আলাপের সব চ্যানেল ভেঙে দিয়েছে। ব্যাকডোরে বারবার ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তোলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ বলেছে অন্যায় যেটুকু হয়েছে সেটা রাষ্ট্রকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারার ব্যর্থতা। এর বাইরে যেসব হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নেতৃত্বকে ঘায়েল করা ছাড়া। ফলে ক্ষমা চাইতে হলে জনগণকে নিরাপত্তা না দিতে পারার জন্য ক্ষমা চাইবে আওয়ামী লীগ, কিন্তু কোনো হত্যাকাণ্ডের নির্দেশনা না দিয়ে তার জন্য ক্ষমা চাওয়ার তো প্রশ্নই আসে না। বরং এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত করার নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগই, আবারও আওয়ামী লীগ সেটা পুনর্ব্যক্ত করেছে। আওয়ামী লীগের এই অনড় অবস্থানের কারণেই জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো এক সুরে বলেছিল একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, যার মাধ্যমে পরবর্তী স্থিতিশীলতা এবং নিরাপত্তা অর্থনীতি নিশ্চিত করা সম্ভব। অন্যদিকে আওয়ামী লীগকে কনভিন্স করার চেষ্টা যত বেড়েছে, আওয়ামী লীগ ততই বিচার শব্দটাকে সামনে টেনে এনেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পক্ষ থেকে একটি কড়া আলটিমেটাম দেওয়ার খবর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই আলটিমেটামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। দাবি করা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা রয়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ডটি গত বছরের ডিসেম্বর মাসে ঘটে, যখন তিনি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তিনি মারা যান। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি করে। হত্যাকাণ্ডের পরপরই বিভিন্ন মহল থেকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। কেউ কেউ এটিকে নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন, আবার কেউ কেউ দেশবিরোধী শক্তির হাত দেখেন। হত্যাকাণ্ডের পর মির্জা আব্বাস নিজে ওসমান হাদির হাসপাতালে দেখা করতে যান এবং ঘটনাটিকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ওসমান হাদি আমার ছেলের মতো ছিল। এই ধরনের ঘটনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ। তিনি দাবি করেন যে হত্যার পিছনে দেশবিরোধী শক্তি কাজ করছে এবং এটি তার নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্ত করার চেষ্টা। পরবর্তীতে কিছু সংবাদ মাধ্যমে মির্জা আব্বাসের সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্রের অভিযোগ উঠলে তিনি তা মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেন। এমনকি এ ধরনের প্রতিবেদনের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়। অন্যদিকে ওসমান হাদির সমর্থক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে যে হত্যাকাণ্ডের তদন্তে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নাম জড়িয়েছে।
কিছু সূত্রে ঢাকা ব্যাংকের লেনদেন সহ আর্থিক লেনদেনের বিষয়েও উঠে এসেছে, যদিও এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সিআইডি ও র্যাবের তদন্ত চলমান রয়েছে। অভিযোগপত্র জমা দেওয়ার পর বাদীপক্ষ কিছু সময় পর্যালোচনার জন্য নিয়েছে। এই প্রেক্ষাপটে সোহেল তাজের আলটিমেটামটি সামনে এসেছে। সোহেল তাজ, যিনি অতীতে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন, সম্প্রতি বিভিন্ন দাবি নিয়ে সক্রিয় হয়েছেন। তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে লিখিত বা মৌখিকভাবে দাবি জানিয়েছেন যে ওসমান হাদী হত্যা মামলায় মির্জা আব্বাসকে জড়িত মনে করা হচ্ছে এবং তাকে দ্রুত গ্রেফতার না করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। এই আলটিমেটামে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানা যায়, যদিও সুনির্দিষ্ট সময়কাল সর্বজনীনভাবে প্রকাশিত হয়নি। এই দাবির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিএনপি নেতাকর্মীরা এটিকে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির অংশ বলে মনে করছেন। তারা বলছেন, হত্যাকাণ্ডের সঙ্গে মির্জা আব্বাসের কোনো সংশ্লিষ্টতা নেই এবং এ ধরনের অভিযোগ মিথ্যা প্রচারণার ফসল। অন্যদিকে ওসমান হাদীর সমর্থক গোষ্ঠী ও কিছু সংগঠন এই দাবিকে সমর্থন করছে এবং দ্রুত বিচারে আহ্বান জানাচ্ছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো এই আলটিমেটাম নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সরকারি সূত্রগুলো বলছে, আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে তদন্ত করছে এবং কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করা হবে না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে প্রমাণের ভিত্তিতেই যে কোনো গ্রেফতার বা আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। একদিকে ন্যায় বিচারের দাবি, অন্যদিকে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের দাবি দেওয়া অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং আসন্ন রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সব পক্ষই এখন তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে। দেশবাসী আশা করছে ওসমান হাদীর মতো একজন তরুণ নেতার হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার হবে এবং দোষীদের আইনের আওতায় আনা যাবে। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতি ও বিচার ব্যবস্থার পরীক্ষাও। দিন যত সামনে আসছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, নির্বাচন স্থগিত হওয়ার আলোচনা তত জোরাল হচ্ছে। যে কোনো সময় সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যেতে পারে। রাজনীতির বর্তমান চালচিত্র, এখন আপনারা আছেন জোটের হিসাব নিয়ে, জামাত কয়টা, চরমনাই কয়টা, এনসিপি কয়টা, বিপিনুর কয়টা, বিএনপি কয়টা, বিএনপি কাকে ছাড়লো, কার নমিনেশন টিকলো না, এইসব বিষয় নিয়ে। দিন শেষে আপনারা কি খোঁজ রাখেন যে নির্বাচন হয় কিনা, এটা নিয়েও এখনো সন্দেহ আছে। অমুক আসনে নির্বাচন, 300 আসনে নির্বাচনই তো হচ্ছে না, দুইটা তো অলরেডি বাদ, পাবনা 1-2, আরো কয়টা এরকম নিয়ে ঝামেলায় পরে কখন নির্বাচনের 7 থেকে 8 দিন বা 7 থেকে 10 দিন আগে দেখবেন খেলা কাকে বলে। এমনকি ইউনূস সরকার এমন দুর্বলতা আগে থেকে জিয়ে রেখেছে যাতে বৈধভাবে নির্বাচনকে বাতিল করা যায় নির্বাচন হওয়ার আগে। একটা হচ্ছে নির্বাচন হওয়ার আগেই স্থগিত হয়ে যাওয়া বা বাতিল হওয়া, যেটাকে নির্বাচন বানচাল বলেন, স্থগিত বলেন। আমি ভদ্র ভাষায় স্থগিত বললাম, কেউ খুব বানচাল বলতে পারেন। এটা বিএনপি করবে, কারণ তাদের পরাজয়তে তারা দেখতে পাচ্ছে ন্যারেটিভের জরিপ থেকে, ছাত্র সংসদ নির্বাচন থেকে, এবং যার ফলে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিএনপি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিচ্ছে। সব জায়গায় যদি বিএনপি এরকম গোহারা হাঁটতে থাকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখন পর্যন্ত খবরে, নির্বাচন কমিশন বলেছে অন্য কোনো নির্বাচন করা যাবে না 12 ফেব্রুয়ারি আগে। যদি এই 2 জায়গায় হয় তাহলে তো বিএনপির অবস্থা আরো খারাপ, সেখানে আরো কঠিন ভাবে হবে। জগন্নাথে তো কিছুটা মান সম্মান বেঁচেছে, কারণ বিএনপি সমর্থিত ভিপি ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করেছে, শাহজালাল এবং রংপুর প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না। আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী এবং আমরা সময় নিচ্ছি এই কারণেই যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে। এবং আমরা এই জোট কিন্তু শুধুমাত্র আসন সমঝোতার জোট হলেও এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে, এটা আপনারা সকলেই বুঝেন, দেশবাসী বুঝেন, এবং একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে এবং আমাদের যেই এজেন্ডাগুলো রয়েছে, সংস্কার, দুর্নীতি বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধিতা, সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করব এবং সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে উত্তরণ করব। এটাই আমাদের সবার প্রত্যাশা। একটা যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে, সেহেতু হয়তো একটু মতভিন্নতা থাকতেছে, আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে, তবে যদি কারো ভিন্নতা থাকে কিন্তু আমাদের এই জোট প্রক্রিয়া এগিয়ে যাবে। এটা তো সমঝোতা মানেই তো সবাইকে এখানে সহযোগিতা করবে, যার জোটের প্রার্থী হবে। এখন পুরো বাংলাদেশে 300 আসনেই
আমাদের কিন্তু এখন আর কোনো দলের প্রার্থী না, মূলত জোটের প্রার্থী হবে। ফলে জোটের প্রার্থী যাকেই মনোনীত করা হবে, বৃহৎ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে উসমান হাদির মামলার বিষয় নিয়ে কথা হয় এবং অসংখ্য আসামি যে গ্রেপ্তার হচ্ছে বা অন্য তথ্য দিয়ে বেরিয়ে এসেছে এইগুলো নিয়ে কথা হয়। Guys, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।